আজকের টপিক হচ্ছে ক্লাস 9-এর ভৌতবিজ্ঞান ও পরিবেশের মোলের ধারণা, অর্থাৎ কনসেপ্ট অফ মোল। বিষয়বস্তুতে আসার আগে এই চ্যাপ্টার সম্পর্কিত রিলেটেড একটা ছোট গল্প বলি। গল্প বলতে এর সঙ্গে সম্পর্কিত। তোমরা সবাই কখনো না কখনো ব্যাংকে গেছো, তো ব্যাংকে গিয়ে দেখেছো নর্মালি আমরা শুনে থাকি যে একসঙ্গে অনেকগুলো খুচরো কয়েন, 1 টাকা, 2 টাকা বা 5 টাকা কয়েন একসঙ্গে অনেকে নিতে চায় না। সাধারণত তোমরা বাজারে গেলেও এটাই করে থাকো যে 500 টাকার নোট দিলে কি 100 টাকার নোট দিলে চাইবে সেটা পরিবর্তে 10 টাকার কিছু কিনলে 90 টাকার যতটা পরিমাণ সম্ভব কাগজের নোট নেওয়া, কয়েনটাকে অ্যাভয়েড করার চেষ্টা করো তোমরা, মোটামুটি সাধারণত যেটা হয়ে থাকে। কারণ সেটা ক্যারি করার সমস্যা, আরও বিভিন্ন কিছু কারণ আছে। তো যাই হোক, ব্যাংকের ক্ষেত্রে কি হয়, ব্যাংক তো মানা করতে পারে না যে ব্যাংকে আমি কয়েন নেব না। তো ব্যাংকের ক্ষেত্রে কি হয়, ব্যাংকে দেখা যাচ্ছে কোনো একজন কোনো পারপাসে, সে ব্যবসায়ী হোক, খুচরো ব্যবসায়ী হোক বা সাধারণ মানুষই হোক, সে ব্যাংকে গেছে, ব্যাংকে গিয়ে একসাথে অনেক কয়েন নিয়ে গেছে। তার কাছে ক্যাশ কম, কয়েনই বেশি। হয়তো সে 20,000 টাকা কয়েন রূপে জমা দেবে, কি 5,000 টাকা কয়েন রূপে জমা দেবে। এবার ব্যাংকে নোটিশ করে যদি কখনো দেখবে কয়েন জমা দেওয়ার কাউন্টারগুলোতে বা কয়েন যেখানে জমা নেয়, সাধারণত তারা বলে থাকে যে একই রকম টাকা, 1 টাকার কয়েন এক জায়গাতে রেখে জমা নেবে, 2 টাকার কয়েনগুলো আলাদা করে, 2 টাকার একটা জায়গায়, একটা হয়তো ব্যাগে 2 টাকা কয়েন আছে, একটা জায়গায় শুধুই মাত্রই 5 টাকা কয়েন আছে। একই 1 টাকা 2 টাকা মিশিয়ে ঠিক না, 1 টাকা 2 টাকা মিশিয়ে ঠিক নয়। যেখানে থাকবে, হয়তো কথাই বলছি যে অনেকগুলো পরিমাণ 1 টাকা কয়েন থাকলো সেটা নেবেন, অনেকগুলো পরিমাণ 2 টাকা কয়েন থাকলো সেটা নেবেন। কেন? কারণ একটা 1 টাকার বা একটা 2 টাকার নির্দিষ্ট পরিমাণে একটা ওজন আছে। ঠিক একই রকমভাবে একটা 5 টাকার নির্দিষ্ট পরিমাণে একটা ওজন আছে। আমরা উদাহরণের ক্ষেত্রে ধরে নিলাম একটা 1 টাকার ওজন 10 গ্রাম। কি না, একটা 1 টাকার ওজন 10 গ্রাম। এবার দেখা যাচ্ছে যে কোনো একজন, ধরো তুমি নিজে 1 টাকার 100টা কয়েন ব্যাংকে নিয়ে গেছো, ঠিক আছে? এবার তুমি জানো, তুমি গুনেছো 1 টাকার 100টা কয়েন তুমি ব্যাংকে জমা দিচ্ছ। কাউন্টারে যিনি থাকবেন ব্যাংকে, তার ক্ষেত্রে অতটা সময় দেওয়া কি সম্ভব 1 টাকা 2 টাকা 3 টাকা করে গোনা 100 টাকা পর্যন্ত? তিনি কি করেন, তিনি ধরে নিলাম, যেমন আমরা আগেই বললাম যে ধরে নিলাম একটা 1 টাকা কয়েনের ওজন 10 গ্রাম, তাহলে 100টা 1 টাকা কয়েনের ওজন কত হবে? 100 × 10 1000 গ্রাম। তাহলে এই 1000 গ্রাম মানেই তো কত হচ্ছে? 1000 গ্রাম। তাহলে 1000 গ্রামকে, যেহেতু একটার ওজন 10 গ্রাম, তাহলে 1000কে 10 দিয়ে ভাগ করলে আমরা 100 পেয়ে যাচ্ছি, সেখানে 100 টাকা আছে। অর্থাৎ, কেমন মজার বিষয় দেখো, অর্থাৎ ওই কয়েনগুলি গণনা না করেই সামান্য কিছু সময়ের ব্যবধানে কাউন্টারে যিনি ব্যাংকের বসে আছেন তিনি বলে দিতে পারবেন ওজন করার মাধ্যমে যেখানে কত টাকা আছে। সিমিলারলি যদি ধরে নিই যে 2 টাকার কয়েন, 2 টাকার কয়েনও ধরে নিলাম নির্দিষ্ট একটা ওজন আছে, এবং তুমি গুনে হোক বা না গুনে হোক, হয়তো তুমি গুনে নিয়ে গেলে বহু পরিমাণ কিছু 2 টাকা কয়েন, সেটা ব্যাংকে নিয়ে গেলেন, তুমি নিয়ে গেলে, তাহলে ব্যাংক ম্যানেজার কি বসে বসে গুনবেন? না, গুনবেন না। কি করবেন? ওটাকে ওজন করবেন। ওজন করে দেখা যাচ্ছে যত গ্রাম হচ্ছে, ওই 2 টাকার কয়েনের নির্দিষ্ট যে ওজন আছে সেটা দিয়ে ভাগ করে দিলে কত টাকা পাওয়া যাচ্ছে বা তুমি জমা দিতে চাইছো সেটা বেরিয়ে পড়বে। তাহলে দেখা যাচ্ছে একটা অনেক পরিশ্রমের কাজ খুব সহজেই আমরা করতে পারছি। এর থেকে আমরা কি বলতে পারি, যে নির্দিষ্ট মানের মুদ্রাকে তার ভর এবং সংখ্যা উভয়ের সাহায্যে প্রকাশ করা যায়, তাই তো? রসায়নে একটি মৌল বা একটি যৌগ উপস্থিত পরমাণু বা অণুর সংখ্যার সাথে তার ভরের সম্পর্ক নির্ণয় করাটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক এই জায়গাতেই মোল এই জিনিসটা আসছে। এই মোলের সাহায্যেই এই সম্পর্কটা নির্ণয় করা যায়। ঠিক যেভাবে ব্যাংকে কয়েনগুলো গণনা না করেও কত পরিমাণ টাকা জমা দিচ্ছে সেটা যেমন বোঝা যাচ্ছে, ঠিক সেরকমভাবে রসায়নের ক্ষেত্রে মোলের সাহায্যে অণু পরমাণুর সাথে সংখ্যা এবং তার ভর, এই সম্পর্কটা নির্ণয় করা যায়।
1896 খ্রিস্টাব্দে উইলহেম অসওয়াল্ড ল্যাটিন শব্দ মোল কথাটি প্রথম ব্যবহার করেন। মোলের শব্দের অর্থ হচ্ছে অর্থ, রাশি বা গুচ্ছ বা স্তূপ। 1896 খ্রিস্টাব্দে মোল কথাটির প্রথম ব্যবহার হলেও আন্তর্জাতিক ক্ষেত্রে অণুপরমাণুর সংখ্যার ভর বা সংখ্যার ভর বা সংখ্যা এই দুটোকে প্রকাশ করার জন্য প্রথম 1967 খ্রিস্টাব্দে ব্যবহার করা হয় আন্তর্জাতিক স্তরে। এর আগে আমরা ক্লাস 9-এর একদম প্রথম চ্যাপ্টারে, পরিমাপ চ্যাপ্টারে পড়েছি যে এসআই পদ্ধতিতে কোনো পদার্থের পরিমাণের একক হচ্ছে মোল, মানে মোলের সাহায্যে কোনো পদার্থের পরিমাণটা বোঝা যায়। বিষয়টা এখন আমরা একটা সহজ সমীকরণের মাধ্যমে বোঝার চেষ্টা করব। জল উৎপাদনের একটা সহজ সমীকরণ কি না, ধরি 2 গ্রাম বা 2H2O, মানে 4 গ্রাম হাইড্রোজেন হলো 2H2 প্লাস O2 বিক্রিয়া করে কি হচ্ছে না 2H2O। এখান থেকে কি আমরা আগে একটা বিষয় জেনে নিই যে হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, আর এখানে যেহেতু হাইড্রোজেন আর অক্সিজেন নিয়ে ব্যাপার, তাই দুটো বিষয় আপাতত জেনে নিই। হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1 আর অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে কত, 16। ঠিক আছে, তো এখান থেকে আমরা বলতে পারি যে 2 দুগুণে 4, যেহেতু হাইড্রোজেনের পারমাণবিক ভর কত 1, তাহলে 4 গ্রাম হাইড্রোজেন আর O2 মানে ও এর কত, অক্সিজেনের কত 16, মানে 16 দুগুণে 32, মানে 32 গ্রাম অক্সিজেনের সঙ্গে 4 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে কত গ্রাম জল হচ্ছে, হাইড্রোজেনের যেহেতু 1, তাহলে 2 দুগুণে 4, 4 খেয়ে 4 সঙ্গে একটা অক্সিজেন আছে, মানে 4 প্লাস অক্সিজেন এখানে একটা থাকলো, আগে 2 আছে, পুরোটার আগে যেহেতু 2 থাকছে, তাহলে 16 দুগুণে 32 আর 4 কত হচ্ছে 36। তার মানে আমরা বলতে পারি যে 4 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে 32 গ্রাম অক্সিজেন যুক্ত হয়ে 32 প্লাস 4 36 গ্রাম জল তৈরি করে, এটা বলতে পারি। একই রকমভাবে এটাও বলতে পারি, যদি পরমাণুর বিষয়টা বাদ দিয়ে আমি যদি অণু হিসাব করি, তাহলে এটা হচ্ছে হাইড্রোজেন, মানে কত অণু আছে আগে 2 অণু, এটা অক্সিজেন, এর আগে কত অণু আছে, কিছু নেই, মানে 1 অণু আছে। তার মানে 2 অণু হাইড্রোজেনের সঙ্গে 1 অণু অক্সিজেনের বিক্রিয়ায় এটা হচ্ছে জল H2O, তার আগে কত আছে 2, তার মানে 2 অণু হাইড্রোজেনের সঙ্গে 1 অণু জলের বিক্রিয়া করে 1 অণু অক্সিজেনের বিক্রিয়া করে 2 অণু জল উৎপন্ন হয়। এটা আমরা কি ওপরের এই সমীকরণ থেকে মানে প্রাপ্ত তথ্য অনুযায়ী আমরা বলতে পারি যে বিক্রিয়ক বলতে কি, বিক্রিয়া করে যে জিনিসগুলো বা যে পদার্থগুলো, সেগুলোকে বলে বিক্রিয়ক, আর বিক্রিয়ার জাত পদার্থ কোনটা, যেগুলো উৎপন্ন হয়। ঠিক আছে, মানে এর থেকে আমরা বলতে পারি যে সমীকরণের সাহায্যে যে বিক্রিয়ায় অংশগ্রহণকারী কোনো পদার্থের পরিমাণকে তার ভর অথবা অণুর সংখ্যা, ভর বলতে কত না 4 গ্রাম হাইড্রোজেন আর হচ্ছে 4 গ্রাম হাইড্রোজেন আর 32 গ্রাম অক্সিজেন থেকে তোমার জল উৎপন্ন হচ্ছে কত না 36 গ্রাম, এটা হলো ভর। এবার যদি আমরা অণুর সংখ্যা দিয়ে বিচার করি, ভর পরিবর্তে আমরা এবার সংখ্যায় আসতে চাইছি না, কি না তোমার হচ্ছে 2 অণু হাইড্রোজেনের সঙ্গে 1 অণু অক্সিজেনের বিক্রিয়ায় 2 অণু জল উৎপন্ন করছে। ঠিক আছে, তাহলে সমীকরণের সাহায্যে আমরা বলতে পারছি। সুতরাং আমরা বলতে পারি যে রাসায়নিক পদার্থের পরিমাণকে তার ভরের মাধ্যমে প্রকাশ না করে অণু বা পরমাণুর সংখ্যার মাধ্যমে প্রকাশ করা অনেক ক্ষেত্রে সুবিধাজনক। আমরা বাস্তব জীবনেও বড় কিছু সংখ্যাকে ছোট আকারে প্রকাশ করার জন্য বেশ কিছু রকমের সংখ্যা একক প্রকাশ করে থাকি। তার মধ্যে একটা ডজন বা গ্রোস। আমরা স্বাভাবিকভাবেই প্রায় জনই বাজারে যাই, তো গিয়ে বলি 1 ডজন কিছু একটা দিতে, তার মানে আমরা সবাই জানি 1 ডজন মানে কতগুলো, 12টা। ঠিক আছে, ঠিক সেই রকমই গ্রোস হচ্ছে 144টা। সাধারণত আমাদের এই লোকালয়ে ব্যবহার হয় না গ্রোস শব্দটা, তো কিন্তু ডজনটা তো তোমরা সবাই জানো যে 1 ডজন মানে 12টা। তার মানে কি, একটা বড় সংখ্যাকে আমরা সহজে ব্যবহার করার জন্য
ছোট একটা এককে, সংখ্যাগত একটা এককে নিয়ে আসি। ঠিক সেরকমভাবেই মোল ব্যাপারটা আসছে। মোল ব্যাপারটা কি, মানে 1 মোল পরিমাণ যে কোনো পদার্থের মধ্যে, মোল একটা সংখ্যাগত একক যেহেতু বলছি, ঠিক যেমন ডজন, মানে 1 ডজনের মধ্যে 12টা কিছু একটা আছে, সে আলু হোক, পটল হোক, কলা হোক, ঝিঙে হোক, কিছু একটা আছে সবজির মধ্যে, আমি ধরে নিলাম, ঠিক আছে। ঠিক সেই রকমই যেমন 1 ডজনের মধ্যে বলছি, সেরকম 1 মোল পরিমাণ পদার্থের মধ্যে ওই পদার্থ গঠনকারী যে উপাদান কণা বলতে যা কিছু হতে পারে, সেটা অণু হতে পারে, পরমাণু হতে পারে, ঠিক আছে। মানে 1 মোল পদার্থ পরিমাণ বলতে ওই পদার্থের মধ্যে ওই পদার্থ গঠনকারী উপাদান কণা নির্দিষ্ট একটা সংখ্যা আছে। কত না 6.022 ইন্টু 10⁻23। এটা আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে। এটা আমাদের এই কারণেই মনে রাখতে হবে, এটা বারংবার কাজে আসবে। এবার সংখ্যাটা শুনতে খুব একটা যতটা ঠিক মানে ছোট মনে হচ্ছে, বাস্তব জীবনে এটা ঠিক ততটাই বড়, একটা অনেক বড় একটা সংখ্যা। 6.022 ইন্টু 10⁻23। এই সংখ্যাটিকেই অ্যাভোগাড্রো সংখ্যা বলছে। এই 6.022 ইন্টু 10⁻23 এই সংখ্যাটিকেই অ্যাভোগাড্রো সংখ্যা বলছে। আগে যে আমরা সমীকরণটা ঠিক ব্যবহার করলাম, তাহলে সেই সমীকরণে হাইড্রোজেন ছিল, অক্সিজেন ছিল, জল ছিল, মানে হাইড্রোজেন আর অক্সিজেন মিলে বিক্রিয়া করে জল তৈরি হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে 1 মোল হাইড্রোজেন পরমাণু মানে হচ্ছে 6.022 ইন্টু 10⁻23 এতগুলি হাইড্রোজেন পরমাণু। বা এটাও বলতে পারি 1 মোল হাইড্রোজেন অণু তার মানেও হচ্ছে 6.022 ইন্টু 10⁻23 হাইড্রোজেন অণু। মানে যখন আমরা এটাকে প্রকাশ করছি, তখন উপাদান কণাটা বা উপাদান কণিকাটার নামটা আমরা মেনশন করব। একই রকমভাবে যদি আমরা বলি যে 1 মোল জলের অণু মানে 6.022 ইন্টু 10⁻23 এতগুলি জলের অণু। আবার 1 মোল ইলেকট্রন মানেও ঠিক এই অ্যাভোগাড্রো সংখ্যার সমান সংখ্যক হচ্ছে ইলেকট্রন। মানে উপরের সমীকরণ যে জল, অক্সিজেন, হাইড্রোজেন, সেই ব্যাপারটি এখান থেকে ক্লিয়ার। একই রকমভাবে এখন যদি আমরা মানে কার্বনের ব্যাপারটায় আসি, কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12, হাইড্রোজেনের যেমন 1, অক্সিজেনের যেমন 16, কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12। তো আমরা বলতে পারি যে 12 গ্রাম কার্বনের মধ্যে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক কার্বন পরমাণু থাকে, ঠিক আছে। 12 গ্রাম কার্বনের মধ্যে 6.022 10⁻23 সংখ্যক কার্বন পরমাণু থাকে। মানে এই উভয়কেই 1 মোল, এই সংখ্যাটাকে বা উভয়টিকে 1 মোল কার্বন পরমাণু বলা হয়, ঠিক আছে। অ্যাভোগাড্রো সংখ্যার সংজ্ঞা অনেকগুলোই হয়, কিন্তু সর্বাধুনিক মত অনুযায়ী, মানে IUPAC প্রবর্তিত সুপারিশ অনুযায়ী বা সর্বাধুনিক মত অনুযায়ী, এই IUPACটা কি, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, IUPAC। এটা রসায়নের বিভিন্ন আন্তর্জাতিক বিষয়গুলো নির্ধারণ করে। তো IUPACর মত অনুযায়ী কার্বনের 12 আইসোটোপের 12 গ্রামে যতগুলি কার্বন পরমাণু থাকে সেই সংখ্যাটাই হলো অ্যাভোগাড্রো সংখ্যা। বিজ্ঞানী মিলিকন এর মান নির্ণয় করেছিলেন, ঠিক আছে। একে এনএ দ্বারা প্রকাশ করা হয়। মানটা তো জানোই, 6.022 × 10⁻23। এতক্ষণ আলোচনা করছিলাম অ্যাভোগাড্রোর সংখ্যা। এবার আসছে যে অ্যাভোগাড্রো ধ্রুবক। অ্যাভোগাড্রো ধ্রুবক জিনিসটা কি, অ্যাভোগাড্রোর সংখ্যা অ্যাভোগাড্রো ধ্রুবকের মান দুটোর সমান, দুটোরই মান 6.022 ইন্টু 10⁻23। কিন্তু অ্যাভোগাড্রোর সংখ্যা কিন্তু এই সংখ্যার পাশে কোনো একক নেই, ঠিক আছে। এটি একটি এককহীন রাশি। কিন্তু অ্যাভোগাড্রো ধ্রুবক, যদি আমরা এখানে অ্যাভোগাড্রো ধ্রুবক লিখি, তাহলে আমাদেরকে ধ্রুবকের সাথে সাথেই সংখ্যার পাশে আমাদের তার এককটা প্রতি মোল এটা মেনশন করতে হবে। ডিফারেন্স শুধু এইটুকুই যে অ্যাভোগাড্রো সংখ্যার কোনো একক হয় না, আর ধ্রুবকের ক্ষেত্রে সেটা প্রতি মোল হচ্ছে তার একক। এবার অ্যাভোগাড্রো সংখ্যার বিশালতা বাস্তব যদি বুঝতে চাও, তাহলে গুনতে গেলে বুড়ো হয়ে যাব আমরা সবাই। বিষয়টা কীরকম, যদি ধরো কেউ গুনতে শুরু করলো, ধরো তুমি 1 সেকেন্ড সময়ে, মানে 1 সেকেন্ড সময়ে যদি 1 কোটি বা
10⁻⁷, ঠিক আছে, 10⁻⁷ সংখ্যক পরমাণু গুনতে পারো। 10⁻⁷ মানে কত হচ্ছে, একে পিঠে 7টা শূন্য, মানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তার মানে হচ্ছে 1 কোটি। 1 সেকেন্ড সময় যদি 1 কোটি পরমাণু গুনতে পারো, তাহলে তোমার পরমাণু গুনতে টোটাল অ্যাভোগাড্রো সংখ্যার সমান পরমাণু গুনতে তোমার সময় লাগবে 2 × 10⁹। 10⁹ মানে কত হচ্ছে, 100 কোটি। এবার গণনা করে দেখে নেবে, ধরো এটা যদি 1 কোটি হয়, তাহলে এখানে কটা আছে, 7টা, 7টা, 8টা, 9টা, আর এই 1, মানে 1 কোটি। এখানে তোমার 1 কোটি, তার মানে হচ্ছে 100 কোটি, ঠিক আছে, 100 কোটি গণিত 2, মানে এই এতগুলো বছর সময় লাগবে তোমার টোটালটা গুনতে। তার মানে বুঝতে পারছো যে এটা হিউজ নাম্বার। একই রকমভাবে ধরো তোমাকে কেউ অ্যাভোগাড্রো সংখ্যা সমান টাকা দেওয়া হলো, মানে 6.022 10⁻23 বা 1 মোল, ধরো এই সমপরিমাণ টাকা দেওয়া হলো তোমাকে, এবং প্রতি সেকেন্ডে তুমি 100 কোটি টাকা খরচ করছো পার সেকেন্ডে। 1 মিনিটে যেমন 60 সেকেন্ড, সেই প্রতি সেকেন্ডে 100 কোটি টাকা খরচ করতে বলা হলো, তাহলেও তুমি তোমার সারা জীবনে ওই টাকা শেষ করতে পারবে না, কারণ ওই টাকা শেষ করতে তোমার 2 কোটি বছর সময় লাগবে। তাহলে বুঝতে পারছো যে নাম্বারটা কতটা বড়। এবার আসছে যে অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব। অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব বলতে ধরো কোনো মৌলিক বা যৌগিক পদার্থের একটা অণু, বা ধরো কোনো মৌলিক পদার্থের একটা পরমাণুর ভর নির্ণয় করার জন্য অ্যাভোগাড্রো সংখ্যার প্রয়োজন হচ্ছে। এসটিপিতে, মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। আচ্ছা, এখানে এসটিপি হচ্ছে দুটো জিনিস, একটা হচ্ছে এসটিপি আর একটা হচ্ছে তোমার এনটিপি, ঠিক আছে। এসটিপি হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, আর এনটিপি হচ্ছে নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার। আগে সাধারণত এটা ব্যবহার করতো, নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার, ঠিক আছে, এটা আগে ব্যবহার করতো, কিন্তু বর্তমানে এসটিপি ব্যবহার করা হয়, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। তো এসটিপিতে কোনো নির্দিষ্ট আয়তনের কোনো গ্যাসীয় পদার্থের কতগুলো অণু বর্তমান তা অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা জানা যায়। আবার অ্যাভোগাড্রো সংখ্যার সাহায্যে সালোক সংশ্লেষে ব্যবহৃত যে ক্লোরোফিল, তাতে যে কত গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু আছে 2.68%, সেটাও অ্যাভোগাড্রো সংখ্যার সাহায্যেই জানা যায়। এবার অনেক ক্ষেত্রে প্রশ্ন আসে যে অ্যাভোগাড্রো সংখ্যা আণুবীক্ষণিক, মানে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায়, যে জিনিস খালি চোখে দেখা যায় না অথচ অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায়, তাকে আণুবীক্ষণিক বলছে। তো আণুবীক্ষণিক, অ্যাভোগাড্রো সংখ্যা আণুবীক্ষণিক এবং দৃশ্যমান জগতের সঙ্গে সেতুবন্ধন বা যোগসূত্র স্থাপন করে। দৃশ্যমান জগৎ বলতে যা আমরা খালি চোখে দেখতে পাই, ঠিক আছে। এবার ধরো কোনো পদার্থের মধ্যে অণু, পরমাণু কত সংখ্যা আছে তা তো আমরা খালি চোখে তুমি বা আমি দেখতে পাবো না স্বাভাবিকভাবেই, কিন্তু পরীক্ষার সময় কোনো একটা বিক্রিয়াতে কতগুলো অণু আছে, কতগুলো পরমাণু আছে, এটা আমাদের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে খালি চোখে বোঝা, সাধারণ মানুষ কেন, স্বাভাবিকভাবে কারো পক্ষে খালি চোখে বোঝা সম্ভব নয়। তো সায়েন্টিস্টরা এই অ্যাভোগাড্রো সংখ্যার সাহায্যে অণু, পরমাণুর সংখ্যা বা আয়নের সংখ্যাটা সম্পর্ক স্থাপন করতে সমর্থ হয়েছে, ঠিক আছে। কীরকম, যে 1 মোল পদার্থের মধ্যে আমরা জানি কি 6.022 × 10⁻23 সংখ্যক উপাদান কণা বা পরমাণু, অণু, আয়ন যাই বলি না কেন সেটা থাকছে। তাহলে আমরা এই সংখ্যাটা কিন্তু আমাদের কাছে দৃশ্যমান নয়, কিন্তু আমরা বলতে পারি কি যে, মানে ধরো একটা জলের অণু কি আমাদের কাছে দৃশ্যমান? একটা জলের অণু এতটাই ক্ষুদ্র যে আমাদের কাছে সেটা খালি চোখে দেখা সম্ভব নয়, ঠিক আছে। মানে একটা জলের অণু আমাদের কাছে খালি চোখে দেখা সম্ভব নয়, কিন্তু 1 মোল জলের অণু, এবার ধরো জল, মানে 1 মোল জল সমান কত জানি, 1 মোল জল মানে কি, ধরো H2O, ঠিক আছে, জল মানে H2O। এবার 1 মোল জল বলতে হাইড্রোজেনের পারমাণবিক ভর কত জানি, হাইড্রোজেনের পারমাণবিক ভর জানি 1, কতগুলো আছে, 2, H2 প্লাস হচ্ছে O, অক্সিজেনের কত জানি 16, ঠিক আছে। তার মানে 16 আর 2 18, তার মানে কত হচ্ছে, যে 1 মোল জলের ভর, 1 মোল জলের ভর 18 গ্রাম জলের অণুর সংখ্যার সমান হচ্ছে, ঠিক আছে। এবার এই 1 মোল জলের অণু, সেটা আমরা বুঝতে না পারলেও এই 1 মোল জল অণু সমান 18 গ্রাম জলের অণু, সেটা তো আমাদের চোখে দৃশ্যমান, মানে 18 গ্রাম জলটাকে তো আমরা খালি চোখে দেখতে পাবো, ঠিক আছে। তো এটাই যে একটা
আণুবীক্ষণিক এবং দৃশ্যমান জগতের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যা একটা যোগসূত্র বা সেতু বন্ধন করে। ঠিক আছে, এটা হচ্ছে একটা এটাই হচ্ছে মেন টপিকটা, যে কিভাবে অ্যাভোগাড্রো সংখ্যা আণুবীক্ষণিক এবং দৃশ্যমান জগতের মধ্যে যোগসূত্র স্থাপন। এবার হচ্ছে পারমাণবিক ভর, অ্যাটমিক মাস বা গ্রাম পারমাণবিক ভর, গ্রাম অ্যাটমিক মাস। এবার পারমাণবিক ভর পারমাণবিক, প্রথমেই আমরা জানি কি পরমাণুর আকার খুবই ছোট, তাই স্বাভাবিকভাবেই পরমাণুর আকার খুব ছোট হওয়ায় সরাসরি কোনো রকমভাবে দাঁড়িপাল্লা বা তুলাদণ্ডর সাহায্যে আমরা সেটার ভর নির্ণয় করতে পারবো না, তুমিও পারবে না, আমিও পারবো না। ঠিক আছে, তাই পরমাণু যেহেতু খুব ছোট, তাই কোনো পরমাণুর ভরকে তুলনামূলক বা আপেক্ষিক, তুলনামূলক বিষয়টাই আপেক্ষিক, তুলনামূলক বা আপেক্ষিক ভরের মাধ্যমে প্রকাশ করা হয়। এই আপেক্ষিক ভরটাকেই পরমাণুর পারমাণবিক ভর বলা হয়। ঠিক আছে, এবার পারমাণবিক ভর বিষয়টা যেহেতু এটা তুলনামূলক সংখ্যা, তাই এর কোনো একক নেই কিন্তু। ঠিক আছে, এবার কোনো মৌলের পারমাণবিক ভর নির্ণয় যেহেতু আপেক্ষিক, তাই কোনো একটা মৌলের সাপেক্ষে সেটাকে ওজন করতে হবে বা ভর নির্ণয় করতে হবে। তাই বিজ্ঞানের প্রথম দিকে বিজ্ঞানীরা হাইড্রোজেনকে এবং পরবর্তীকালে তার উপরে অক্সিজেনকে ধরা হতো। ঠিক আছে, প্রথমে হাইড্রোজেন, পরে অক্সিজেন হয়েছে, এবং কিন্তু বর্তমানে কার্বনকে প্রমাণ্য মৌল হিসেবে ধরা হয়। এবার বিষয়টা হচ্ছে হাইড্রোজেন, যখন হাইড্রোজেন ব্যবহার করা হতো তখন সেটাকে বলা হতো হাইড্রোজেন স্কেল। ঠিক আছে, H=, যেখানে 1 থাকতো, কারণ হাইড্রোজেনের পারমাণবিক ভর আমরা জানি 1। ঠিক আছে, এবার যখন হাইড্রোজেন স্কেলটা কীরকম, যে কোনো মৌলের একটি পরমাণুর ভর হাইড্রোজেনের একটি পরমাণু ভরের তুলনায় ঠিক যত গুণ ভারী, সেই তুলনামূলক সংখ্যাটাকে ওই মৌলের পারমাণবিক ভর বলে। আবার বলছি কি বিষয়টা, যে কোনো মৌলের পরমাণুর ভর হাইড্রোজেনের একটা পরমাণুর ভরের তুলনায় যত গুণ ভারী, মানে কি, কোনো মৌলে যদি পরমাণুর ভর যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে কি করতে হবে, ধরো বিষয়টা এরকম, মৌলের একটি পরমাণুর ভর সমান হচ্ছে মৌলের একটি পরমাণুর ভর ভাজিত হাইড্রোজেনের একটি পরমাণুর ভর। ঠিক আছে, যে হাইড্রোজেনের, যেহেতু হাইড্রোজেন স্কেল ব্যবহার করতো। ঠিক আছে, হাইড্রোজেনের একটি পরমাণুর ভর ঠিক আছে, যখন হাইড্রোজেন স্কেল ব্যবহার করা হতো। ঠিক আছে, তো একই রকমভাবে যখন অক্সিজেন ব্যবহার করা হতো তখন অক্সিজেনের ব্যাপারটা ছিল। ঠিক আছে, এবার যখন অক্সিজেনটা অতটা ইম্পর্টেন্ট নয়, মেন ইম্পর্টেন্ট হচ্ছে কার্বন স্কেল, যেটা বর্তমানে ব্যবহার করা হয়। ঠিক আছে, এখন বিষয়টা হচ্ছে যে কোনো মৌলের পারমাণবিক ভর সমান মৌলের একটি পরমাণুর ভর। ঠিক আছে, আমরা জানি। এবার বিষয়টা হচ্ছে যে কার্বনের 12, এখন যেহেতু ওটা হাইড্রোজেনের একটি পরমাণুর ভর ছিল, সেটা কার্বনের ক্ষেত্রে পরে আসছি যে হাইড্রোজেন কেন বাদ দিয়ে কার্বন হলো। ঠিক আছে, যে কার্বনের 12 আইসোটোপের, ঠিক আছে, কার্বনের 12 আইসোটোপের একটি পরমাণুর ভরকে 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী। ঠিক আছে, কার্বনের 12 আইসোটোপের 1/12 গুণের যত গুণ ভারী হচ্ছে, সেটা হচ্ছে কার্বন স্কেলে। ঠিক আছে, এবার বিষয়টা আসছে যে আমরা হাইড্রোজেন স্কেলকে কেন বর্জন করে কার্বন স্কেলে শিফট করলাম। প্রথমত হচ্ছে যে হাইড্রোজেন স্কেলের মাধ্যমে যখন কোনো মৌলের পারমাণবিক ভর নির্ণয় করত, সেটা বেশিরভাগ ক্ষেত্রেই ভগ্নাংশের আকারে আসতো। ঠিক আছে, হাইড্রোজেন মৌল সবচেয়ে হালকা হওয়ায় পারমাণবিক ভর নির্ণয়ের ক্ষেত্রে সামান্যতম ত্রুটি, যেটা একটা বিরাট বড় আকার নিত, কিন্তু কার্বনের ক্ষেত্রে এই ব্যাপারটা আসতো না। প্রথমত যে কার্বন কঠিন পদার্থ হয়, এর সংরক্ষণ এবং পরিবহন সহজ, তাছাড়া মৌলের অধিকাংশ ক্ষেত্রে পারমাণবিক ভর পূর্ণ সংখ্যার মাধ্যমে আসতো বা আসে। ঠিক আছে, তার জন্য হাইড্রোজেন স্কেলকে বর্জন করে কার্বন স্কেলটা ইউজ করা হচ্ছে। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে যে আমরা জানি অধিকাংশ মৌলের পারমাণবিক ভর ভগ্নাংশ হয়, কিন্তু কেন? প্রশ্ন আসছে যে কেন।
বিষয়টা হচ্ছে আমরা কি জানি প্রকৃতিতে বেশিরভাগ মৌলে আইসোটোপের মিশ্রণের আকারে বর্তমান থাকে, ঠিক আছে। মানে প্রকৃতিলব্ধ যে কোনো নির্দিষ্ট মৌলের ক্ষেত্রে তার আইসোটোপগুলির মোটামুটি একটা অনুপাত নির্দিষ্ট সবসময়। তাই মৌলের পারমাণবিক ভর নির্ণয় করার সময় উক্ত মৌলের প্রকৃতিতে উপস্থিত আইসোটোপের পারমাণবিক ভর আনুপাতিক গড় নেওয়া হয়, ঠিক আছে। এই কারণেই যেহেতু গড় নিচ্ছি, এই কারণেই বেশিরভাগ জিনিসগুলো মানে পারমাণবিক ভরগুলো পূর্ণ সংখ্যার না হয়ে গড় হয়ে যাচ্ছে, ভগ্নাংশ হয়ে যাচ্ছে। কীরকম বিষয়টা, ধরো যেমন হচ্ছে ক্লোরিন মানে NaCl, আমাদের NaCl হচ্ছে ক্লোরিন। সেই ক্লোরিনের দুটো আইসোটোপ, একটা হচ্ছে 75% থাকছে, একটা 25% থাকছে। কি না NaCl ধরো এই Cl35, ঠিক আছে, আর একটা হচ্ছে Cl37, ঠিক আছে। এবার এই দুটো আইসোটোপ একটা তোমার 75% থাকে, একটা তোমার 75% থাকে, একটা 25% থাকে, ঠিক আছে। তো এই দুটো আমরা 3:1 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই একটা গড় বার করতে গেলেই মানে আমরা যদি 75কে ধরো, বিষয়টা এরকম কি না NaCl সোডিয়াম ক্লোরাইড, ক্লোরিনের যে মানে শুধু NaCl এর কথা বাদ দাও, শুধু ক্লোরিন ধরো, ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইড আসছেই বা কেন, ক্লোরিন। তবে ক্লোরিনে ধরো Cl একটা হচ্ছে 35, একটা হচ্ছে 37, দুটো আইসোটোপ, যেটা একটা 75% প্রেজেন্ট থাকে আর একটা 25% প্রেজেন্ট থাকে। এবার যখন আমরা ক্লোরিনের মানে Cl এর গড় পারমাণবিক ভর নির্ণয় করি, তখন 75% আছে কোনটা, এটা কত কত আছে 35 আইসোটোপ, ঠিক আছে, প্লাস 37টা কত আছে, কত পার্সেন্টেজ 25, ঠিক আছে। এবার কত পার্সেন্টেজ টোটাল কত 100। এবার এর একটা গড় যখন বার করছি তখন ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে যে এটা একটা ভগ্নাংশ চলে আসছে পয়েন্ট দিয়ে, ঠিক আছে। ঠিক এই কারণেই মৌলের অধিকাংশ মৌলের পারমাণবিক ভর ভগ্নাংশ হয়, বোঝা গেছে। এবার কিছু ছোট ছোট জিনিস আছে যে গ্রাম পারমাণবিক ভর, গ্রাম পরমাণু, ঠিক আছে। যেমন ধরো গ্রাম পারমাণবিক ভর, গ্রাম পারমাণবিক ভর জিনিসটা কি, কোনো মৌলিক পদার্থে গ্রামে প্রকাশিত পারমাণবিক ভরকে মৌলটির গ্রাম পারমাণবিক ভর বলে, ঠিক আছে। সিম্পল একটা জিনিস। ঠিক সেরকমভাবে গ্রাম পরমাণু ডেফিনেশনটাও প্রায় একই রকম, সামান্য একটু চেঞ্জ হচ্ছে যে কোনো মৌলের পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যত গ্রাম হয় সেটাই ওই মৌলটি গ্রাম পরমাণু, ঠিক আছে। এগুলো ছোটো ছোটো দুটো টপিক আছে। এরপরে আসছি আমরা যে গ্রাম পারমাণবিক ভর একক, অ্যাটমিক মাস ইউনিট, এটাকে সংক্ষেপে অ্যাটমিক মাস ইউনিটের সংক্ষেপে প্রত্যেকটা ফার্স্ট লেটারটা নিয়ে AMU, ঠিক আছে। আর যেটাকে বর্তমানে মানে ওই প্রথম দিনই আমরা বা প্রথমেই যখন আমরা মানে বোঝালাম যে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, এই IUPACর সুপারিশ অনুযায়ী অ্যাটমিক মাস ইউনিটকে বর্তমানে জাস্ট ইউনিফাইড মাস, সেটাকে ইউ দিয়ে সংক্ষেপে প্রকাশ করা হয়, ঠিক আছে। পারমাণবিক ভর একক মানে অ্যাটমিক মাস ইউনিট, মানে আমরা তো জানি যে পরমাণুর ভর নিতান্ত কম হওয়ায় একটা পরমাণুর ক্ষুদ্রতম যে এককে প্রকাশ করা হয় তাকে গ্রাম পারমাণবিক বা পারমাণবিক ভর একক বলে, গ্রাম না পারমাণবিক ভর একক বলে। এই এককটিকে ইংরেজি যে শব্দগুচ্ছ আছে যে অ্যাটমিক মাস ইউনিট, এর ফার্স্ট লেটারগুলো অ্যাটমিকের A, মাসের M আর ইউনিটের U, এটাকে সংক্ষেপে AMU দ্বারা প্রকাশ করা হচ্ছে, ঠিক আছে। এবার এটা আগে করা হতো AMU দিয়ে আগে করা হতো, কিন্তু মানে বর্তমানে যে রসায়ন বিজ্ঞান বা কেমিস্ট্রি যে আন্তর্জাতিক যে সংস্থা IUPAC, ঠিক আছে, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, ঠিক আছে। এর দ্বারা বর্তমানে একে জাস্ট AMU না লিখে ইউনিফাইড মাস জাস্ট একে সংক্ষেপে ছোট হাতের ইউ দিয়ে প্রকাশ করছে, ঠিক আছে। এবার আমরা বলতে পারি যে কার্বন 12 আইসোটোপের একটি পরমাণুর প্রকৃত ভরের 1/12 অংশকে
ওয়ান পারমাণবিক বা এক পারমাণবিক ভর বা 1U বলা হয়। এবার একটা এই 1U এর মান আমরা কত জানি, বা আমরা 1U এর মান যেমন 6.02 × 10⁻23 একটা জিনিস আমরা মনে রাখছি, সেই রকমই তোমার 1 আগে যেমন AMU বলা হতো, অথবা 1U এর মান আমরা জানি 1.6605 ইন্টু 10⁻24 গ্রাম। ঠিক আছে, এর কিন্তু একক আছে। ঠিক আছে, এখান থেকে একটা আমরা মানে সূত্র পাচ্ছি, যেটা সংক্ষেপে মনে রাখার জন্য, একটা পরমাণুর ভর সমান কি ওই মৌলের পারমাণবিক ভর ইন্টু ইউ। ঠিক আছে, মৌলের পারমাণবিক ভর ইন্টু ইউ হচ্ছে এই মৌলের একটা পরমাণুর ভর। ঠিক আছে, নেক্সট টপিক হচ্ছে আণবিক ভর। ঠিক আছে, এবার এর সঙ্গে আরও কিছু রিলেটেড টপিক আছে আণবিক ভরের সঙ্গে, জাস্ট আগে গ্রাম বসিয়ে দেবে, গ্রাম আণবিক ভর, গ্রাম অণু। যাই হোক, ফার্স্টে আমরা কমপ্লিট করি যে আণবিক ভর। আণবিক ভর বিষয়টা হচ্ছে যে কোনো মৌল বা যৌগের একটা অণুতে উপস্থিত পরমাণুর পারমাণবিক ভরের সমষ্টি হলো ওই পদার্থের আণবিক ভর। যেমন ধরো একটা এক্সাম্পল, যেমন ধরো সালফিউরিক অ্যাসিড হচ্ছে ধরো H2SO4। ঠিক আছে, H2SO4 সালফিউরিক অ্যাসিড। এবার আমরা কি জানি যে হাইড্রোজেনের পারমাণবিক ভর কত, 1, এখানে কটা আছে, ইন্টু 2। ঠিক আছে, প্লাস সালফারের কটা আছে এখানে, একটা, সালফারের কত, 32। ঠিক আছে, সালফারের কত, 32 পারমাণবিক ভরের কথা বলছি। ঠিক আছে, প্লাস হচ্ছে অক্সিজেন কটা আছে, 4টে, অক্সিজেনের কত, 16। ঠিক আছে, মানে 2 প্লাস 32 প্লাস 4 × 16 64, পাগলের মতো আমিও ভুলে যাচ্ছি, 4 × 16 64। আচ্ছা, 2 প্লাস 32 34, 34 আর হচ্ছে 64 হচ্ছে 98। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে H2SO4 এর আণবিক ভর 98। ঠিক আছে, আচ্ছা, এর পরের টপিক হচ্ছে যে গ্রাম আণবিক ভর, মানে জাস্ট এর আগে কি হচ্ছে যে গ্রাম। ঠিক আছে, যে গ্রাম আণবিক ভর বলছে কোনো মৌল বা যৌগের গ্রামে প্রকাশিত আণবিক ভরকে মৌলের গ্রাম আণবিক ভর বলে। এখানে একটা জিনিস মনে রাখার, যে যদি কোনো মৌলের অণুতে একটা মাত্রই পরমাণু থাকে, যদি কোনো মৌলের অণু একটি মাত্র পরমাণু দিয়ে গঠিত হয়, সেক্ষেত্রে গ্রাম পারমাণবিক ভর এবং গ্রাম আণবিক ভরের মান একই হবে। ঠিক আছে, যেমন বেশিরভাগ ক্ষেত্রে কি নিষ্ক্রিয় গ্যাস হিলিয়াম। ঠিক আছে, হিলিয়ামের ক্ষেত্রে যে কোনো হিলিয়াম, নিয়ন, আর্গন, ঠিক আছে, নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে এটা হয়। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে যাদের অণুতে একটি মাত্রই পরমাণু থাকে তাদের ক্ষেত্রে গ্রাম আণবিক ভর এবং গ্রাম পারমাণবিক ভর, ঠিক আছে, দুটোই একই হয়। যেমন হিলিয়ামের ক্ষেত্রে হচ্ছে 4 গ্রাম। ঠিক আছে, সেটা যাই বলো, গ্রাম পারমাণবিক ভর বলো বা গ্রাম আণবিক ভর বলো। ঠিক আছে, হিলিয়ামের ক্ষেত্রে হচ্ছে তোমার মানে 4 গ্রাম। ঠিক আছে, সেটা তুমি যাই বলো না কেন, আণবিক ভর বা পারমাণবিক ভর দুই ক্ষেত্রেই। তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম, যে যদি প্রশ্ন আসে যে পারমাণবিক ভর এবং আণবিক ভর একই, এরকম কোন একটা উদাহরণ দিতে, তাহলে হিলিয়াম। বা যদি প্রশ্ন ঘুরিয়ে আসে যে কোন ক্ষেত্রে গ্রাম আণবিক ভর এবং গ্রাম পারমাণবিক ভর একই, তাহলে আমরা এরকম কোনো গ্যাসের নাম বলে লেখো বা কি বলবো, তাহলে কি বলছি, সব অণুতে একটি মাত্র পরমাণু থাকে। ঠিক আছে, পরের টপিক হচ্ছে মোলার আয়তন বা মোলার ভলিউম। বিষয়টা কীরকম, ধরো মানে দুটো জিনিস নির্দিষ্ট, এক হচ্ছে উষ্ণতা আর দুই হচ্ছে চাপ। গ্যাসের ক্ষেত্রে এ দুটোর পরিবর্তন মানে তার আয়তন পরিবর্তন হয়ে যাবে। যেহেতু মোলার আয়তনের ব্যাপারটা আসছে, তাহলে দুটো জিনিস নির্দিষ্ট, যে কোনো আমরা তাহলে বলতে পারি যে নির্দিষ্ট উষ্ণতা এবং নির্দিষ্ট চাপে, বা নির্দিষ্ট উষ্ণতা ও চাপে কোনো গ্যাসীয় পদার্থের, সেটা মৌলিক বা যৌগিক হতে পারে, নির্দিষ্ট উষ্ণতা ও চাপে কোনো গ্যাসীয় পদার্থের
এক মোল, এক মোল বা 1 গ্রাম অণু আয়তনের বা আয়তনকে মোলার আয়তন বলে। ঠিক আছে, এবার গ্যাসীয় পদার্থের প্রকৃতির উপর এটা কিন্তু নির্ভর করছে না, নির্ভর করছে কি নির্দিষ্ট চাপ এবং উষ্ণতা। ঠিক আছে, যেমন যদি আমরা মানে বিষয়টা ধরো এরকম যে উষ্ণতা স্থির রেখে চাপ বৃদ্ধি করলাম, যদি উষ্ণতা স্থির রেখে চাপ বৃদ্ধি করি তাহলে আয়তন হ্রাস পাবে। ঠিক আছে, মানে উদাহরণ দিয়ে কীরকম বলতে পারি, ধরো একটা বেলুনের মধ্যে ফু দিয়ে অনেকটা বাতাস পড়েছি, এবার স্বাভাবিকভাবে চাপ দিলে কিছুটা উষ্ণতা বৃদ্ধি পায়, বাট আমরা সেটাকে ইগনোর করলাম। ঠিক আছে, যে সামান্য কিছু সেটা বাদ দিলাম, কিন্তু বেলুনটাকে ধরে চেপে মানে দু হাতে করে একটা ছোটো বেলুনকে চাপ দিচ্ছি, তাহলে তার আয়তনটাকে কী করতে পারছি আমরা, কমাতে পারছি। ঠিক আছে, সেরকম বলছে যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো গ্যাসের চাপ বৃদ্ধি করলে গ্যাসের আয়তন কমে বা হ্রাস পায়, আর চাপ হ্রাস করলে সেটা আয়তন কি হয়, বৃদ্ধি পায়। আবার ধরো উল্টোটা, যে আমি চাপটাকে স্থির রাখছি, প্রেশারটা স্থির রাখছি, নির্দিষ্ট রাখছি, কিন্তু উষ্ণতা বৃদ্ধি করছি। ঠিক আছে, তাহলে উষ্ণতা বৃদ্ধি করলে আয়তন বৃদ্ধি পাবে, আর উষ্ণতা হ্রাস করলে গ্যাসের আয়তন হ্রাস পাবে। মানে আমরা বলতে পারি যে উষ্ণতা ও চাপের পরিবর্তনের ফলে গ্যাসীয় পদার্থের মানে আয়তন বা মোলার আয়তন পরিবর্তন হয়। ঠিক আছে, এবার একটা টপিক আসছে কি, যে এসটিপিতে মোলার আয়তন, এসটিপি আর এনটিপি। মানে আমরা আগেই বলেছি, এই এই ক্লাসেই বলেছি যে এসটিপি হচ্ছে তোমার যে স্ট্যান্ডার্ড, এসটিপি হচ্ছে এসটিপি, এসটিপি হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, যেটা বর্তমানে ব্যবহার করা হয়। আগে ব্যবহার করা হতো কি, এনটিপি, এন ফর নর্মাল। ঠিক আছে, নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এবার প্রমাণ উষ্ণতা এবং চাপে বা যেটাকে এসটিপি বলছি, ঠিক আছে, প্রমাণ উষ্ণতা ও চাপে 1 গ্রাম অণু বা 1 মোল গ্যাসের আয়তন বা 1 মোল অণুর আয়তন, গ্যাস না মানে অণুই ধরো, 1 গ্রাম অণুর আয়তন সর্বদা নির্দিষ্ট কত, যে আমরা 22 জানি, 22.4 লিটার। ঠিক আছে, এটা সবসময় মনে রাখবে। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট একটা পার্ট, 22.4 লিটার। এবার হ্যাঁ, তো এনটিপি বা এসটিপিতে গ্যাসের একক বা একক না, উষ্ণতা এবং চাপে এসটিপি বা এনটিপিতে সবসময় আয়তনটা ফিক্সড কি না, 22.4 লিটার। তো আমরা বলতে পারি, ধরো কথা বলছি যে 1 মোল অক্সিজেন, 1 মোল অক্সিজেন হোক বা কার্বন ডাইঅক্সাইড হোক, যাই হোক, ধরো না দুটোই দেখাচ্ছি, ধরো 1 মোল অক্সিজেন, এবার O2। ঠিক আছে, আমরা কি জানি অক্সিজেনের কত, অক্সিজেন হচ্ছে 16, কটা আছে, দুটো, 16 দুগুণে 32। ঠিক আছে, তার মানে 32 গ্রাম অক্সিজেন, মানে 1 মোল অক্সিজেন বা 32 1 মোল মানে 1 মোল অণু অক্সিজেন বা 32 গ্রাম অক্সিজেন, বা তোমার ধরো CO2। ঠিক আছে, কার্বন ডাই অক্সাইড, কার্বন এখানে কটা আছে, একটা, মানে 1 ইন্টু কার্বনের কত জানি আমরা, 12। ঠিক আছে, প্লাস অক্সিজেন হচ্ছে এখানে কটা আছে, দুটো, ইন্টু অক্সিজেন হচ্ছে তোমার 16। ঠিক আছে, মানে 12 প্লাস 16 দুগুণে 32, মানে হচ্ছে 44 গ্রাম। ঠিক আছে, তার মানে 1 মোল কার্বন ডাইঅক্সাইড অণু বা 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে এনটিপি বা এসটিপিতে। ঠিক আছে, এই যে প্রমাণ চাপ বা উষ্ণতা যেটা বলছে, এটা মেনলি হচ্ছে তোমার 0 ডিগ্রি তাপমাত্রায় 76 সেমি পারস্তম্ভের চাপে। ঠিক আছে, তার মানে 32 গ্রাম অক্সিজেন বা 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের এর দুটোরই আয়তন হচ্ছে 22.4। ঠিক আছে, তো মানে তো দুটোরই তাহলে 22.4 লিটার। এই কিসে না, এসটিপি বা এনটিপি বা প্রমাণ উষ্ণতা চাপ। এবার এই প্রমাণ উষ্ণতা চাপ বলতে তোমার 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। ঠিক আছে, এটা একটা হয়তো আগেও পড়েছো, জানো যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, এটা মানে গড় সমুদ্রপৃষ্ঠের এটা মেনশন থাকে কখনো 45 ডিগ্রি অক্ষাংশে দেখবে। ঠিক আছে, 45 ডিগ্রি অক্ষাংশে, আর হচ্ছে 76 সেমি পারস্তম্ভের চাপে। ঠিক আছে, 76 সেমি পারস্তম্ভের চাপে, বা তোমার এই 76 সেমিটা 760 মিলিমিটার। ঠিক আছে, পারস্তম্ভে বায়ুমণ্ডলীয় চাপে প্রমাণ উষ্ণতার মান যেটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 কেলভিন সম্ভবত। ঠিক আছে, যেটাকে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার বা এসটিপি বলছে। ঠিক আছে,
আচ্ছা, এই টপিকটা হলো তাহলে কমপ্লিট। আচ্ছা, নেক্সট টপিক হচ্ছে সংকেত ভর বা ফর্মুলা মাস। সংকেত ভরকে সংকেত ওজনও বলা হয়, মানে ফর্মুলা ওয়েটও বলা হয়। ঠিক আছে, বিষয়টা কীরকম, ধরো আমাদের পৃথিবীতে বিভিন্ন ধাতু অধাতু সমন্বয়ে বিভিন্ন যৌগগুলোকে আয়নীয় যৌগ বলা হয়। ঠিক আছে, মানে আয়নীয় যৌগের অণুতে পৃথক কোনো অস্তিত্ব থাকে না, আয়নীয় যৌগে অণুর কোনো পৃথক অস্তিত্ব থাকে না। যেমন কীরকম, সেক্ষেত্রে ধরো তাদের তো আণবিক ভর তো বলা যায় না, যেহেতু অণুর কোনো পৃথক অস্তিত্ব নেই, তাহলে তাদের আণবিক ভর বলা যায় না। সেই ক্ষেত্রে সংকেত ভর এই শব্দটা ব্যবহার করা হয়। ঠিক আছে, যেমন সোডিয়াম ক্লোরাইড NaCl, যেমন হচ্ছে NaCl। এখানে মানে এই সোডিয়াম ক্লোরাইড যৌগটার ক্লাসে Na+ আর Cl- এই আয়নগুলো পরস্পরকে ত্রিমাত্রিক ডাইমেনশনে থাকে, মানে 3 ডাইমেনশনে থাকে। এবার আমি তো অত ভালো ড্রয়িং করতে পারি না, নাহলে দেখাতাম যে ত্রিমাত্রিক বিষয়টা কী হবে। ধরো আমরা কোনো বিষয়কে 2 ডাইমেনশনে দেখছি, তো ধরো এটা একটা ত্রিভুজ, এটা 2 ডাইমেনশনে দেখছি, এবার এটাকে আমি ত্রিমাত্রিক একটা মাপ দেওয়ার চেষ্টা করলাম। ঠিক আছে, এরকম ত্রিমাত্রিক ডাইমেনশনে তোমরা গুগলে সার্চ করে নেবে, ছবিগুলো ভালো দেখতে পাবে। ঠিক আছে, তো ত্রিমাত্রিক ডাইমেনশনে এই একটা একটা Na+ আয়নকে ত্রিমাত্রিক ডাইমেনশনে 6টা ক্লোরিন আয়ন ঘিরে থাকে। ঠিক আছে, এই একজনকে কেন্দ্র করে 6টা ক্লোরিন আয়ন মানে Cl- ঘিরে থাকে। ঠিক আছে, মানে একটা সোডিয়াম প্লাস যে আয়ন আছে সেটাকে 6টা ক্লোরিন আয়ন ঘিরে থাকে। একই রকমভাবে ওই প্রত্যেকটা আবার প্রতিটা মানে ক্লোরিন আয়নকে আবার 6টা Na+ সোডিয়াম প্লাস আয়ন ঘিরে থাকে। তো এইরকমভাবে অবস্থান করে। তাহলে কখনোই সেক্ষেত্রে মানে একটা অণুকে আমরা বোঝাতে পারবো না। তাই টোটাল NaCl হলো সোডিয়াম ক্লোরাইডকে, যেহেতু একটা অণু বোঝাতে পারছি না, তাই সেখানে আয়নীয় যৌগকে মানে আণবিক ভর এটা ব্যবহার করি না। তাই টোটালটাকে সংকেত ভর বা ইউনিট ফর্মুলা হিসাবে বা ফর্মুলা ইউনিট হিসাবে বলে থাকি। ঠিক আছে, যেমন একই রকমভাবে ম্যাগনেসিয়াম ক্লোরাইডও হয়। ঠিক আছে, তাই এটা আমরা বলতেই পারি যে আয়নীয় যৌগের ক্ষেত্রে আণবিক ভর বলে কিছু হয় না, কি হয় না সংকেত ভর। ঠিক আছে, এবার এখান থেকে ধরো এই যে NaCl, ঠিক আছে, এখানে এটা মুছে দিই, এই NaCl এখানে Na হচ্ছে তোমার 23। ঠিক আছে, আর Cl তো আগেই বার করলাম যে 35.5, তার মানে দুটোকে যোগ করলে পাচ্ছি আমরা 85, মানে 58.5, 58.5। ঠিক আছে, তাহলে এখানে একটা বিষয় আমরা বলতে পারি যে যদি ধরো প্রশ্ন আসে এরকম, ধরো একটা প্রশ্ন দিয়েছে যে মুছে দিই এটাকে, সোডিয়াম ক্লোরাইডের NaCl এর, দাঁড়াও 1 সেকেন্ড, সোডিয়াম ক্লোরাইডের মানে NaCl এর আণবিক ভর কি না আণবিক ভর 58.5। এই যে কথাটা বা এই যে উক্তিটা, এটা কি সঠিক, বা যদি সঠিক হয় তাহলে কেন, যদি না হয় সেটা কেন, এরকম প্রশ্ন আসে। ঠিক আছে, এবার আমরা তখন কি বলতে হবে বা কি বলতে পারবো যে সোডিয়াম ক্লোরাইড কি, এটা তো একটা কোনো অণু পারছি না, একটা সোডিয়াম আছে আলাদা, ক্লোরাইড আছে, ঠিক আছে, দুটো একসঙ্গে। তাহলে আমরা এখানে কি পাচ্ছি যে আয়নীয় যৌগের ক্ষেত্রে, ঠিক আছে, আয়নীয় যৌগের ক্ষেত্রে অসংখ্য ক্যাটায়ন বা অ্যানায়ন একজোট হয়ে কেলাস আকারে অবস্থান করে। ঠিক আছে, Na+ Cl-, ঠিক আছে, ক্যাটায়ন বা অ্যানায়ন একজোট হয়ে কেলাস আকারে অবস্থান করে। তাই আয়নীয় যৌগের ক্ষেত্রে পৃথক কোনো অণুর অস্তিত্ব থাকে না। ঠিক আছে,
পৃথক কোনো অণুর অস্তিত্ব থাকছে না, যেহেতু একসঙ্গে থাকছে। তাই সোডিয়াম ক্লোরাইডের আয়নীয় যৌগ হওয়ার বিচ্ছিন্ন NaCl বা সোডিয়াম ক্লোরাইডের কোনো অণুর কোনো অস্তিত্ব নেই। NaCl এর আলাদা করে অণু কোনো কিছু পাচ্ছি না তো, ঠিক আছে। তাই সোডিয়াম ক্লোরাইডকে আণবিক ভর 58.5 বা 58.5, এই উক্তিটা সঠিক নয়, ঠিক আছে। এটাকে কি বলতে তাহলে সংকেত ভর। তাহলে এই উক্তিটা প্রথম কথা সঠিক নয়। এবার যদি পরীক্ষায় লিখতে দেয়, ঠিক আছে, যে কেন, তাহলে এটাকে গুছিয়ে লিখতে হবে। বোঝা গেছে? এবার একটা মানে এই চ্যাপ্টারের অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা এখানে কিছু জিনিস শিখলাম, যে পদার্থের ভর, ঠিক আছে, তারপরে মোল সংখ্যা, তারপরে ধরো পদার্থের যে কণার সংখ্যা, ঠিক আছে, এসটিপিতে গ্যাসের আয়তন, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশারে গ্যাসের আয়তন 22.4 লিটার, ঠিক আছে। এগুলো আমরা জানলাম। অ্যাভোগাড্রো সংখ্যা 6.02 × 10⁻23, ঠিক আছে। আণবিক বা পারমাণবিক ভর, যার ক্ষেত্রে যেটি প্রযোজ্য, এগুলো জানলাম। এবার আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, কিছু অঙ্কের ক্ষেত্রে এই চ্যাপ্টারে যে অঙ্কগুলো আছে বিভিন্ন, তার আগেও বেশ কিছু হলো, তো এদের একে অপরের সঙ্গে কিভাবে সম্পর্ক, ঠিক আছে, এদের একে অপরের সঙ্গে কিভাবে সম্পর্ক, মানে পদার্থের ভর থেকে যদি মোল সংখ্যায় যেতে চাই, তাহলে যদি কোনো দুটো জিনিস দেওয়া থাকে, সেখান থেকে অপরটা কীভাবে বার করব, একটা ছকের মতো দেখবে আছে, বইতেও দেখবে আছে, ঠিক আছে, সব লেখকের বইতেই আছে মোটামুটি, ঠিক আছে। তো এটা হচ্ছে যে মেন ফর্মুলাটা কি, নে চারটে জিনিস: পদার্থের ভর, মোল সংখ্যা, কণার সংখ্যা বা উপাদান কণার সংখ্যা, আর স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশারে গ্যাসের আয়তন, ঠিক আছে। এটা হচ্ছে লিটার এককে, এলে, ঠিক আছে। তো ধরো পদার্থের ভর দেওয়া আছে, সেখান থেকে আমরা মোল সংখ্যায় যাব, এই যে অ্যারো চিহ্ন এদিকে মোল সংখ্যায় যাব, বা ধরো মোল সংখ্যা দেওয়া আছে পদার্থের ভরে যাব, এই যে অ্যারো চিহ্ন এদিকে। এবার যখন মোল সংখ্যা থেকে পদার্থের ভরে যাব, কি দিয়ে গুণ করতে হবে? আণবিক বা পারমাণবিক ভর দিয়ে গুণ করলে, ঠিক আছে। মোল সংখ্যা থেকে পদার্থের ভরে যাব আণবিক বা পারমাণবিক ভর দিয়ে গুণ করলে, ঠিক আছে, অ্যারো চিহ্ন এদিকে। ঠিক সিমিলারলি পদার্থের ভর থেকে মোল সংখ্যার দিকে যাব, তখন কি করতে হবে? ভাগ করতে হবে, কাকে? আণবিক বা পারমাণবিক ভর দিয়ে। তাহলে এই দুটো রিলেশন কি বোঝা গেছে, সম্পর্ক কি বোঝা গেছে? একই রকমভাবে মোল সংখ্যা থেকে উপাদান কণার সংখ্যা বা কণিকার সংখ্যা, মোল সংখ্যা ধরো দেওয়া আছে, এই এটা আমরা জানি অ্যাভোগাড্রো সংখ্যা কত? 6.022 × 10⁻23, ঠিক আছে। এটা লেখার জায়গা নেই, শর্ট বলে এটা লিখলাম, ঠিক আছে। তো মোল সংখ্যাকে যখন আমরা অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করব, তাহলে উপাদান কণার সংখ্যা বা কণার সংখ্যাটা পাবো। একই রকমভাবে কণার সংখ্যা যদি দেওয়া থাকে, সেটাকে দিয়ে এই অ্যাভোগাড্রো সংখ্যাকে দিয়ে ভাগ করলে আমরা মোল সংখ্যা পাবো। তাহলে মোল সংখ্যা আর কণার সংখ্যার মধ্যে সম্পর্ক পাওয়া গেছে, ঠিক আছে। এবার হচ্ছে যে মোল সংখ্যার সাথে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেশারে গ্যাসের আয়তন, লিটার এককে এটা, ঠিক আছে। যখন মোল সংখ্যাকে আমরা 22.4 দিয়ে গুণ করব, তখন গ্যাসের আয়তনটা পাবো এসটিপিতে, ঠিক আছে। আবার এই এসটিপিতে গ্যাসের আয়তন দেওয়া থাকলে তাকে যদি আমরা 22.4 দিয়ে ভাগ করি, তাহলে আমরা মোল সংখ্যা পাবো। বেশ কিছু অঙ্ক আছে যেটা এই ফর্মুলা থেকে হবে, তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে অবশ্যই অঙ্কগুলো, ঠিক আছে। আর স্বাভাবিকভাবেই আগেও কিছু হয়েছে, তো এই ফর্মুলাটা অবশ্যই মনে রাখবে, ঠিক আছে। এবার ধরো একটা ম্যাথের দিকে করি, যে এক মোল NO অণু, ঠিক আছে, নাইট্রোজেন অক্সাইড, ঠিক আছে, 1 মোল NO অণু এবং 0.5 মোল NO2 অণুর মধ্যে কোনটি ভারী, ঠিক আছে। 1 মোল NO অণু এবং 0.5 মোল NO2 মধ্যে কোনটা ভারী। এবার প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা NO আণবিক গুরুত্ব কত সেটা বার করব।
এন নাইট্রোজেনে কত জানি 14, ও হচ্ছে অক্সিজেন, অক্সিজেনে কত জানি 16, 14 আর 16 হচ্ছে তোমার 30, ঠিক আছে। তাহলে এক মোল এনও অণুর ভর হচ্ছে 30 গ্রাম বলতে পারি, ঠিক আছে, যেহেতু কোনটা ভারী বলেছে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে এর আণবিক বা অণুর ভর হচ্ছে এক মোল এনও অণুর ভর হচ্ছে 30 গ্রাম, ঠিক আছে। এবার কি কার বার করবো, NO2 এনের কত, এনের হচ্ছে 14 প্লাস অক্সিজেনের, এখানে দুটো অক্সিজেন, 16 দুগুণে 32, ঠিক আছে, 16 দুগুণে 32 আর 14 হচ্ছে 46 গ্রাম, ঠিক আছে। তার মানে এখানে কি, এটা NO2 এক মোলের অণুর ভর, এক মোল অণুর ভর হচ্ছে 46 গ্রাম, আমাদেরকে বার করতে হবে কত, 0.5 অণুর 0.5 মোল অণুর NO2 ভর। তার মানে 46কে দেখা যাচ্ছে না, দাঁড়াও এক সেকেন্ড, তাহলে আমরা দুটো পেলাম, একটা হচ্ছে NO 30 আর NO2 হচ্ছে 46, ঠিক আছে। তার মানে কত পেলাম, NO হচ্ছে 30 গ্রাম, এটা হচ্ছে দুটোই এক মোলের ক্ষেত্রে, ঠিক আছে, আর NO2 হচ্ছে 46 গ্রাম, ঠিক আছে। তাহলে আমাদের বার করতে হবে 0.5কে, 0.5 মোলের NO2 ভর, তার মানে 46কে যদি আমরা 0.5 দিয়ে গুণ করি তাহলে পেয়ে যাচ্ছি এটা হাফ, তো হ্যাঁ 23 গ্রাম। তাহলে আমরা বলতে পারি যে এক মোল NO অণু 0.5 মোল NO2 অণুর থেকে ভারী, কারণ এটা হচ্ছে 23 আর এটা হচ্ছে 30, তার মানে এর থেকে এটা ভারী, বুঝে গেছে। আচ্ছা, পরের অঙ্ক 9.5 ম্যাগনেসিয়াম ক্লোরাইডের উপাদান আয়নের সংখ্যা নির্ণয় করো, ঠিক আছে। এবার আমরা প্রথমে তাহলে এটা কি, Mg ম্যাগনেসিয়াম, এটা ক্লোরাইড, মানে এটা সংকেত ভর বার করতে হবে যেহেতু দুটো আলাদা আলাদা, ঠিক আছে। তাহলে MgCl2 এর সংকেত ভর, ম্যাগনেসিয়ামের কত জানি আর পারমাণবিক ভর আমরা 24, ঠিক আছে। একটা লিস্ট আছে দেখবে, ঠিক আছে, সব বইতেই মোটামুটি একটা লিস্ট আছে, দেখবে কোনটা কার পারমাণবিক ভর কোনটা আণবিক ভর দেওয়া আছে, ওটা মুখস্থ করে রাখবে, অঙ্কের সময় কাজে লাগবে, কারণ ডেটাগুলো দেওয়া থাকে না ম্যাক্সিমাম ক্ষেত্রে, আর দেওয়া থাকলে ভালো কথা, তবুও ভবিষ্যতেও লাগবে, ওটা মুখস্থ করে রাখবে, ঠিক আছে। ম্যাগনেসিয়ামের হচ্ছে, এখানে পাশে মনে রাখার জন্য করে নিতে পারো যে ম্যাগনেসিয়ামের হচ্ছে 24 পারমাণবিক ভর, আর তোমার ক্লোরিনের হচ্ছে, একবার বার করেছি আমরা এর আগে 35.5, ঠিক আছে। তার মানে এটা 24 আর প্লাস হচ্ছে কটা ক্লোরিন, দুটো, ইন্টু 35.5, ঠিক আছে। তাহলে এটা টোটাল হবে 35.5টা হচ্ছে 24 হচ্ছে 95, ঠিক আছে। এবার তাহলে আমরা এটা কত পেলাম, যে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের MgCl2 সংকেত ভর হচ্ছে 95 গ্রাম, তাহলে আমরা এটা বলতে পারি যে 95 গ্রাম MgCl2 সংকেত এককের সংখ্যা সমান অ্যাভোগাড্রো সংখ্যা, ওই 6.022 ইন্টু 10⁻23, মানে এই যে এই এটা বেরোচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের সংকেত ভর, তার মানে বলতে পারি যে 95 গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইডের সংকেত এককের সংখ্যা সমান অ্যাভোগাড্রো সংখ্যা, ঠিক আছে। তাহলে আমাদেরকে বার করতে হবে 9.5 ঠিক আছে। এবার যদি 9.5 বার করতে হয়, দাঁড়াও একটু মুছে নিই, আমরা তাহলে কত পেলাম MgCl2 পেলাম সংকেত ভর কত, যে 95, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে 95 গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইডের সংকেত এককের সংখ্যা সমান অ্যাভোগাড্রোর সংখ্যা, ঠিক আছে। কত সেটা, 6.022 ইন্টু 10⁻23, ঠিক আছে। কত গ্রামের,
কত গ্রামের সেটা? 95 গ্রামের। মানে 95 গ্রামের হচ্ছে এটা। তাহলে আমাদেরকে কত পেতে হবে? 9.5-এর। 9.5-এর এটা মানে হচ্ছে 9.5 ইন্টু 95 গ্রামে যদি এত হয়, তাহলে 9.5 গ্রামে কত হবে? মানে এটা 6.022 ইন্টু 10⁻23, ঠিক আছে, ইন্টু 9.5 বাই 95। এই দশমিকটা তোলার জন্য যদি নিচে একটা 10 নাও, এই দশমিকটা তোলার জন্য যদি নিচে একটা 10 নাও, ঠিক আছে, তাহলে এই 95 কাটবে, আর একটা শূন্য এখানের জন্য এই 23টা কত হবে? -1, 22 হবে। তার মানে অ্যান্সার কত হলো? 6.022 ইন্টু 10⁻22। এটা কত? 9.5-এর জন্য, ঠিক আছে। এবার আমরা কি জানি? আমরা জানি যে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের এখানে এককে ম্যাগনেসিয়াম কটা আছে? ম্যাগনেসিয়াম Mg2+ আয়ন হচ্ছে একটা, কটা আছে এখানে? একটা। আর ক্লোরিনের কটা আছে? দুটো, ঠিক আছে। তাহলে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের Mg2+ আয়নের সংখ্যা যেহেতু একটার জন্য এটা, ঠিক আছে, তাহলে ক্লোরিনের সংখ্যা কত হবে? ক্লোরিনের যেহেতু দুটো আছে, এখানে জায়গা নেই, পাশে এখানটা করে দিই, ঠিক আছে। হ্যাঁ, ম্যাগনেসিয়ামের জন্য একটা যেহেতু এটা আছে, তাই ক্লোরিনের জন্য ইন্টু 2 হবে যেহেতু দুটো আছে। তার মানে এই নাম্বারটাকে ইন্টু যদি 2 করে দাও, ঠিক আছে, তাহলে সেটা হয়ে যাবে তোমার ক্লোরিনের জন্য। এটা করে দেবে 1.2044 ইন্টু 10⁻23 আসবে, ঠিক আছে। এটাকে যদি তোমরা গুণ করে দাও, বুঝে গেছে? না 23 না 22, ঠিক আছে। দাঁড়াও, 22 আছে, 2 দিয়ে গুণ করুন না, 23 আসবে, 23, ঠিক আছে। আচ্ছা, এটা তাহলে শেষ হলো। এবার কিছু মানে আরও কিছু অঙ্ক আছে চেক করবে, যেগুলো যেমন ধরো সালোক সংশ্লেষের ক্ষেত্রে, মানে জীববিজ্ঞানে কীভাবে অ্যাভোগাড্রোর সংখ্যার সাহায্যে ক্লোরোফিলের মধ্যে যে ম্যাগনেসিয়াম থাকে 2.68% যে ধাতু থাকে, সেটা কীভাবে বার করবে, বা 2 গ্রাম ক্লোরিলে ম্যাগনেসিয়াম ধাতুর পরিমাণ কত, ঠিক আছে, সেসব দেখবে। কিছু অঙ্ক করা আছে বইতে, সেগুলো করে নেবে। বা স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশারে কিছু অঙ্ক আছে, সেগুলো দেখবে, ঠিক আছে। এবার এগুলো ছাড়াও কিছু মানে নিজেই টেক্সট বুক থেকে পড়ে হোক বা নিজেই চেষ্টা করবে কিছু শর্ট কোশ্চেন তৈরি করার, বা কিছু টপিক থেকে কিছু প্রশ্ন তুলে সেগুলো অ্যান্সার করা, ঠিক আছে। অ্যাভোগাড্রো সংখ্যাকে সার্বজনীন ধ্রুবক কেন বলা হয়, ঠিক আছে। মূলের ধারণার উপযোগিতা বা অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব লেখো, জীববিদ্যায় অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব, ঠিক আছে। এরকম বেশ কিছু আছে। অ্যাভোগাড্রো সংখ্যার মান কত, অ্যাভোগাড্রো সংখ্যা এবং ধ্রুবকের মধ্যে ডিফারেন্স কী, ঠিক আছে। একটা এককহীন রাশি আর একটা একক আছে, ঠিক আছে। সংখ্যাটা এককহীন এবং ধ্রুবকের একক আছে প্রতি মোল, ঠিক আছে। এগুলো কিছু জিনিস ওখান থেকে দেখে সেটা তুমি নোট ডাউন করতে পারো, একদম ডিরেক্টলি মুখস্থ করে নিতে পারো, ঠিক আছে। হাইড্রোজেন স্কেল ব্যবহার না করে কেন কার্বন স্কেল ব্যবহার করা হলো, ঠিক আছে। এই জিনিসগুলো পূর্ণ সংখ্যা না হয় কেন সবসময় ভগ্নাংশ হয়, মানে সবসময় না, মৌলের সাধারণ ক্ষেত্রে, ঠিক আছে, বা বেশিরভাগ ক্ষেত্রে বা সাধারণত এই শব্দটা ব্যবহার করবে, বেশিরভাগ ক্ষেত্রে বা সাধারণত ভগ্নাংশ কেন হয়। সিমিলারলি আরও কিছু তুমি পাবে যে সংকেত ভর কাকে বলে, ঠিক আছে। যেমন ওটা তোমার করালাম যে একটা সোডিয়াম ক্লোরাইডের 58.5 যে আছে আণবিক ভর, ওটা কি উক্তিটা সঠিক কিনা, যদি সঠিক হয় তাহলে কেন, বা সঠিক না হলেই বা কেন, ঠিক আছে। আয়নীয় যৌগের ক্ষেত্রে সেটা আণবিক ভর ব্যবহার না করে সংকেত ভর কেন ব্যবহার করা, যেহেতু একসঙ্গে থাকে, ঠিক আছে। এগুলো কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন করবে। আর সেরকমভাবে এই চ্যাপ্টারে পড়বে সেরকমভাবে কিছু নেই, আপাতত এটা কমপ্লিট হয়ে গেছে। নেক্সট ডেতে বা নেক্সট সপ্তাহে এটা নিয়ে পরীক্ষা নেব, ঠিক আছে। এটা নিয়ে একটা পরীক্ষা নেব, অনলাইন এক্সাম হবে। তো চলো, বেস্ট অফ লাক। বাড়িতে একটু পড়াশোনা করো, কোভিড সিচুয়েশনে সবাই একটু সাবধানে থাকো, বাড়ি থেকে কম বেরো, উইদাউট মাস্ক একদমই বার হবে না। বাড়িতে বয়স্ক মা বাবা থাকলে বা বয়স্ক গুরুজনেরা থাকলে তাদেরও, এখন তোমরাও বড় হয়েছে, নিজেকে বড় ভাবতে শেখো, মানে দায়িত্ব নিতে শেখো, যে তাদের খেয়াল রাখার চেষ্টা করো। নিজের খেয়ালটা অবশ্যই আগে রাখার পর
কারণ মা বাবা তোমাদের জন্যই সব কিছু করছে, ঠিক আছে, যেন প্রাউড ফিল করে তোমাদের কাজ। চলো, বেস্ট অফ লাক, আজকের মতো এইটুকুই।